কি সমস্যা? পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? গলা চড়ে গেল চারুর, কিন্তু তেমনভাবে শোনালো না সেই চড়ানো গলা। এর কারণ সিএসসির 4তলা ভবনটির বাইরে তুমুল বর্ষণ। দুদিন ধরে টানা বর্ষায় জীর্ণ শীর্ণ বিবিএ, এলএলবি এবং সিএসসির ভবনগুলো, যাকে বলে অক্টোবর রেন, অর্থাৎ শরতের বর্ষণ। শরতে আবার বৃষ্টি হয় নাকি? অসম্ভব বস্তু। এ মুলুকে শোনেনি কেউ, শোনেনি চারুও। বলা বাহুল্য, আজকাল তার জীবনে সব অসম্ভব বস্তুগুলোই ঘটে যাচ্ছে। ঘরে বাইরে কোথাও এক রত্তি শান্তির জায়গা মেলে না। অশান্তিতে ঘিরে আছে তুচ্ছ জীবনটা। আর জান কেমন ভীত নয়নে তাকালো চারুর পানে। বোঝাই যাচ্ছে চারু বেজায় রেগে আছে। তাই চারুর রাগ কমানোটাই আরজানের মুখ্য উদ্দেশ্য। পাছে বেড়ে যায় সেই ভয়ে ও বলতে চাওয়া কথাটাও বলতে পারছে না। দেখুন আরজান, আমি জানি আপনি আপনার বাবার মতো নন। আপনি খুবই ভদ্র এবং সভ্য ছেলে। আমার কথা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। না বুঝলে আবার বলছি, আপনি যা ভাবছেন বা যা চাইছেন তা সম্ভব নয়। এটা ভালোবাসা নয়, এটা বোকামো। আমি আপনার থেকে কম করে হলেও 3 বছরের বড়। আপনি সবে সিএসের 3rd ইয়ার, আর এদিকে আমি সিএসের পাশ করে মাস্টার্স করছি। মরীচিকার পেছনে ছুটছেন আপনি। আমি আপনাকে ভালোবাসি চারুলতা। আর আপনি বয়স নিয়ে পড়লেন? ভালোবাসায় কি বয়স মানে? আরজানের সহজ সরল স্বীকারোক্তি। রাগান্বিত দৃষ্টিতে তাকালো চারু। আরজানের দৃষ্টি পুনরায় স্যাঁতস্যাঁতে মেঝেতে নিবদ্ধ হলো। রাগে চারুর মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে কষিয়ে এক চড় মারতে ছেলেটাকে। কিন্তু মেরেই বা কি হবে? বয়সটাই বা কত? বেশি হলে 23, কিন্তু ওর তো 26-এ পা দিয়েছে। ছেলেটার ম্যাচুরিটি এখনও হাঁটুতে, কিন্তু ওর ম্যাচুরিটি আরও 10 বছর আগে শাড়ির আঁচলে বেঁধে নিয়েছে। কথায় কথায় আবেগের চেয়ে ম্যাচুরিটিটাই সামনে এসে দাঁড়ায়। আমি আবেগে বাঁচি না আরজান। কিন্তু আমি আপনাকে সত্যি ভালোবাসি চারুলতা। চারুর মুখের কথা ফুরালো না। তার পূর্বেই আরজানের মুখস্থ বাণী বাড়ি খেলো কানের পর্দায়। চারুর রাগটা হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ল ম্যাচুরিটি নামক বস্তুতে। আরজানকে সামলাতে হবে, কথাটা মনে হতেই পূর্বের ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে বসল। চারুর হাতের কষার থাপ্পড় আরজানের গালে পড়তেই অম্বরের বুক চিরে পড়তে থাকা বৃষ্টির দানাগুলো একটু বিরতি নিল। অতঃপর গতি পূর্বের চেয়েও ভয়ানক আকার নিল। থাপ্পড় খেয়ে আরজানের মাথাটা ঝুঁকে পড়ল আরও খানিকটা। চারু ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে আরজানের পাশ কাটিয়ে চলে গেল। এই থাপ্পড়টা অনেকদিন আগেই দেওয়া উচিত ছিল, তাহলে জেদ করে হলেও আরজান নিজেকে সামলে নিত। কিন্তু ভুল করেছে চারু নিজেও। ভুল করেছে এই অভদ্র ছেলেটার সাথে কথা বলে। আজিজ সাহেবের ছেলে যে আজিজ সাহেবের একটু রঙও পাবে না, এই কথা ভেবে ভুল করেছে চারু। বড্ড গুরুতর ভুল। আমি আপনাকে ভালোবাসি চারুলতা। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ভালোবেসে আমি আপনার হাতে মরতেও রাজি। আর এই ঝড় তো কিছুই নয়। বেশ খানিকটা পথ চলে এসেছে চারু, কিন্তু আকস্মিক থমকে পড়ল আরজানের পাগলের প্রলাপ শুনে। আচ্ছা, চারু কি তবে ঠিকই ভাবে আরজান একটা পাগল? হসপিটালের আলো আধারি বারান্দায় ভেজা শাড়ি পরে দাঁড়িয়ে আছে চারু। ক্লাস করে ফিরে একটুখানি বসারও সময় হয়নি ওর। তার মাঝেই বাবার অবস্থা খুব খারাপ হতে থাকে। দিশেহারা হয়ে বাবাকে নিয়ে ছুটে আসে হসপিটালে। হসপিটাল এবং বাসার দূরত্ব কম নয়। সিএনজিতে উঠলে কম করে হলেও 700 টাকার চেয়ে বসত। মাসের শেষ, হাত একদমই ফাঁকা চারুর। টিউশনির টাকাগুলো গোটা মাস জুড়ে খরচা হয়েছে। স্বাভাবিকভাবেই মাসের শেষ সময়টা ফাঁকা হয়ে থাকে হাত। ওদিকে বাবার পেনশনের টাকাটাও এখন আর আসে না। একবার যেতে হবে গ্রামে, গিয়ে খোঁজ নেবে, কিন্তু সময় কই? এতখানি পথের প্রায় অর্ধেকটা পথ হেঁটেই পাড়ি দিয়ে এসেছে চারু। হার্টের রোগী জয়নাল সাহেব বৃষ্টিতেও ভিজে একাকার হয়েছেন। বৃষ্টির দরুন যেমন রাস্তা ফাঁকা, তেমন কপালটাও খারাপ। ভাগ্যিস মাঝপথে অমাবস্যার চাঁদের ন্যায় দেখা গেল আরস ভাইকে, নয়তো আজ মরণও পিছু ছাড়ত না ওদের। কথাগুলো ভাবতেই বুক চিরে তপ্ত দীর্ঘশ্বাসের আনাগোনা মিলল। আজ ওদের শেষ সম্বলটুকুও বাজেয়াপ্ত হয়েছে জয়নাল সাহেবের প্রিয় বন্ধু আজিজ সাহেবের হাতে। লোকটা একে একে সবটা কেড়ে নিয়েছে ওদের থেকে। বাকি ছিল গ্রামের বাড়ির এই 8 বিঘা জমি, সেটাও আজ কাগজে কলমে আজিজ সাহেব কবজা করলেন।
অবশ্য জয়নাল সাহেবের দ্বিতীয়বারের মতো হার্ট অ্যাটাকের পেছনে এটাই কারণ। তিনি যতই বলেন এসব নিয়ে তিনি একরত্তিও ভাবেন না, কিন্তু চারু জানে বাবা ঠিক কতটা আঘাত পেয়েছে। কি ভাবছো? একখানা পরিচিত গলা ভেসে এলো চারুর কর্ণকুহরে। সঙ্গে সঙ্গে ধ্যান ভাঙল ওর। প্রায় চমকে তাকালো পেছনে। খানিকটা অদূরে দাঁড়িয়ে আছে আরশ ভাই, গায়ে জড়ানো অ্যাপ্রন আর গলায় ঝুলছে স্টেথোস্কোপ। নড়ে চড়ে দাঁড়ালো চারু, পাছে একটু হাসার চেষ্টা করলো বুঝি, কিন্তু হাসি ফুটল না ঠোঁটের কোণে। বুঝে নিল আরশ, তাই দুকদম এগোলো আরও, ফের বলল, এত চিন্তা করো না, চাচা ভালো আছেন, তেমন কোনো সমস্যা হয়নি। কথাটা শুনে কান্না পেয়ে গেল চারুর, কিন্তু কাঁদবে না ও। কান্না করা ওর শোভা পায় না, তাই মনকে শক্ত করে নিল। কান্নাগুলো গিলে খেলো। একটু কাঠ হয়েই বলল, বাবাকে নিয়ে কোথায় যাই বলো তো? মানুষটা যে একরত্তি শান্তি পেল না কোথাও। এখানে এসেও সেই আগের দুঃখ বিলাপ করত, কিন্তু এখন আবার নতুন করে জুটল আরেকটা অসুখের নাম। কথায় কথায় এখন একই কথা জপ করবে। আমি সর্বহারা হয়ে গেলাম। চাচার দোষ কি বলো? মানুষকে বিশ্বাস করা কি পাপ? পাপ নয় তো কি? আজকাল মানুষ কই পেলে তুমি? তা বটে, বাড়ি ফিরবে, শাড়ি ভিজিয়ে সে একাকার করে ফেলেছো, এভাবে আর কতক্ষণ? বাবাকে এই অবস্থায় ফেলে কি করে যাই? বাড়ি ফিরতে যতটা সময় লাগবে ততক্ষণে আমার শাড়ি শুকিয়ে যাবে। আরশ ভাবল কিছু, খানিক জড়তা নিয়ে ভাবনা জড়িত কণ্ঠে বলল, চাইলে আমার বাসায় যেতে পারো, মায়ের কিন্তু অগণিত শাড়ি। শুকনো হাসল চারু। অক্টোবরের শেষ প্রহর, হাতে গোনা কেবল 4টে দিন পেরোতে নভেম্বর শুরু। শীতাপ উষ্ণ পরিবেশটার ছোঁয়া পাওয়া যায় ভোরবেলাতেই, কিন্তু আজ যেন 10খানা ভোরের শীতল উষ্ণ আবহাওয়া ঝেঁকে বসেছে হাসপাতালের এই বারান্দায়। আর তার চেয়েও বেশি ভোগান্তিও পড়েছে চারুর। মনে হচ্ছে শীতে বরফ হয়ে যাচ্ছে বারবার। হবে নাই বা কেন, ভেজা অবস্থায় তো কম সময় যাবৎ বসে থাকেনি সে। বাবাকে একবার দেখতে পারি, তারপর না হয় চললাম তোমার সাথে। আরশ ভেতর ভেতর বেশ লাফালো। চারুকে সে ভীষণ পছন্দ করে, আর তাছাড়া বিয়ের বয়সটাও যে পেরিয়ে যাচ্ছে। যদি কোনোদিন সাহস করে নিজের মনের কথা সে চারুকে জানাতে পারে, তাহলে তাদের বিয়ে পাকা। কিন্তু সমস্যা হলো, চারুকে সে পছন্দ করলেও চারুর নীরবতাকে ভীষণ ভয় পায়। ভাবে চারু যদি মুখ খোলে তবে নির্ঘাত ভয়ানক কিছু ঘটবে। নিশ্চয়ই দেখা করা যাবে, আমি তো তোমাকে এর জন্যই ডাকতে এলাম, চলো। চারু কথা বাড়ালো না, কথা বাড়ানোর ইচ্ছেও নেই ওর মাঝে। বাবাকে একবার না দেখলে মরে গিয়েও যে শান্তি হবে না ওর। বাবার সঙ্গে একবার দেখা করে চলে গেল আরশের সঙ্গে। ছাই রঙা সুতির শাড়িটা পাল্টে আরশের মায়ের দেওয়া একখানা টিয়া রঙের সুতির শাড়ি পরল চারু। শাড়ির কুচি ধরে যখন আয়নার সামনে দাঁড়ায়, তখনই দৃশ্যমান হয় সারাদিনের ক্লান্তিতে ভেঙে চুরে যাওয়া চেহারাটা। চিপচিপে গরনের শরীরে এক টুকরো মাংস কোথাও পাওয়া যাবে না। কথায় বলে পারফেক্ট স্লিম। চারু ব্যতিক্রম নয়, বেশ লম্বা চারু, উচ্চতা 5-6। মেয়েদের এতটুকু উচ্চতাও আজকাল ভয়ানক ব্যাপার। মুখের আদলটা ঠিক মায়ের অনুরূপ। 5 বছর বয়স থেকেই ওর দাবি ও দেখতে ওর মায়ের মতো হয়েছে। কিন্তু বড় হওয়ার পর নতুন জীবনে পা রাখার জন্য যে মানুষটার হাত ওর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই হাতটি আর কোনোদিন মেলেনি। মিলেছে শুধু মা নামক অস্তিত্বের প্রতি এক রাশ ঘৃণা। কেননা ওর 6 বছর বয়সেই ওর মা পালিয়ে যায় অন্য পুরুষের হাত ধরে। কথাটা বুঝতে বুঝতে কেটে যায় চারুর হোস্টেল জীবন। ওর বাবার জন্য ওর দেখভাল করাটা 4টিখানি কথা ছিল না। হোস্টেলেই বড় হয়েছে চারু। যতদিনে ও নিজের প্রিয় বাড়িতে ফিরল, ততদিনে ও পরিপূর্ণরূপে ওর মায়ের আদলে রূপান্তরিত হয়েছিল। ভরার চোখ জোড়ায় কি যে মায়া! জয়নাল সাহেব বরাবরই এক ধানে চেয়ে দেখতেন মেয়ের চোখ জোড়া। মায়া ভরা হাসি, লম্বা কেশ এসে ঠেকেছে কোমর অবধি, ঘন পল্লবে ঘিরে আছে ভরার চোখ জোড়া। কিন্তু একই সাথে পেয়েছে বাবার গায়ের রং, শ্যামা, যাকে বলে শ্যামলিনী। বাবা তো মাঝে মাঝেই ওকে শ্যামলিনী বলে ডাকে। ডাকে আরও একজন, যাকে ও চক্ষু শুল হিসেবে দেখে, অর্থাৎ আরজান। বড্ড রাগ হয় ছেলেটার প্রতি। অল্প বয়সে আবেগে চড়েছে। আবেগ ছুটলে নিজের ওপরেই হাসবে নিজে। চারুর পুরো নাম রুবাইদাহ চারু, বাবার পছন্দ করা নাম। ওর জীবনে সবটাই ওর বাবাকে কেন্দ্র করে, অর্থাৎ বাবাই ওর সব। পড়াশোনা মাস্টার্সের প্রায় সমাপ্তি আছে। তুমি না দিন দিন বড্ড ভোলমনা হয়ে যাচ্ছ চারু।
চাচা ঠিকই বলে, তোমার জন্য পাত্র খোঁজা আবশ্যক। আরসের কথায় হেসে পড়ে চারু, জবাবে জানায়, তোমার চাচাকে এবার জানিয়ে দেবে আমি বিয়েটা করছি না। মানে তবে কি আমার এমন সঙ্গীনতায় বাঁচতে হবে? উমা, সে কি কথা? তুমি কি আমায় বিয়ে করার স্বপ্ন দেখো নাকি? পাত্র খোঁজার কথায় অবশ্য মনে মনে বেশ খুশি হয়েছিল আরস, কিন্তু চারুর জবাবে ক্ষুণ্ণ হলো মনটা। চারু মজা করে কথা বলার মেয়ে নয়, এ কথা জানে আরস, অর্থাৎ ভালোবাসা প্রকাশের পূর্বেই ভাঙল মন। আরসের মলিন মুখটা দেখা হলো না চারুর, জয় জবর তৈরি হতো, আবার হসপিটালে ছুটতে হবে সেই ভেবে। বাবার শরীরটা আগের থেকে ভালো, আরসের দৌলতে বেশ ইমপ্রুভমেন্ট হয়েছে, যার দরুন কৃতজ্ঞতায় দুচোখ ভরাট হয়ে আসে চারুর। মাঝের একটা দিন কেটে গেল হসপিটালের ফিনাইলের বিশ্রী গন্ধের মাঝে। দ্বিতীয় দিন আরসের রেফারেন্স পেয়ে বাড়ি ফিরল। টিউশন কিংবা ক্লাস কোনোটিতেই যাওয়া হয়নি চারুর, বাবাকে একলা ফেলে যাওয়া সম্ভব নয়। আজ একটা চাকরির ইন্টারভিউর ডেট, ভাবছে যাবে কিনা। বাবা, দুপুরের খাবার কি করব? কষা মাংস রাঁধি? জয়নাল সাহেব অন্যমনস্ক হয়ে বসে আছেন তার ইজি চেয়ারটায়। স্বল্প দামে সহজেই চেয়ারটা পেয়েছিল চারু, তাই আর বিলম্ব করেনি কিনতে। চারুর ডাক তার কান অবধি পৌঁছায়নি। হাসপাতাল থেকে ফেরার পর থেকেই চারু খেয়াল করেছে বাবার এরূপ গম্ভীরতা। মনে মনে ভাবল, বাবা হয়তো জমি যাওয়ার ব্যাপারেই ভাবছে, অযথা ঘাটিয়ে লাভ নেই। তার চেয়েও বরং বাবাকে হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে। ও বাবা, কি ভাবছো অমন চুপচাপ হয়ে? জয়নাল সাহেবের ধ্যান ভাঙে মেয়ের পুনরায় ডাক শুনে। একটু নড়ে চড়ে ওঠেন, চমকে ওঠার দায়ে। মেয়ের পানে তাকিয়ে আপ্রাণ চেষ্টা করেন নিজের জীবনের সমস্ত খারাপ দিকগুলোকে পাশে ঠেলে দিতে। কিছু পারেন, আর কিছু ব্যর্থতার লিস্টে তুলে দেন। অতঃপর জবাব দেন মেয়ের ডাকে। হ্যাঁ রে মা, বল। কি ভাবছো তুমি? তেমন কিছু না। কি যেন বলছিলি তুই? চারু ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছাড়ে, এগিয়ে যায় বাবার কাছে। বাবার পাশে বসে বলে, বাবা, যা যাওয়ার তা তো চলে গেছে, কেন অযথা ওসব নিয়ে পড়ে আছো তুমি? বাবা, আরশ ভাই কিন্তু বলে দিয়েছে তুমি যেন কোনো চিন্তা না করো। চিন্তা করলে তোমার বুকে ব্যথা বাড়বে, খুব কষ্ট হয়তো। বাবা, তাহলে কেন নিজের কষ্টটা বাড়াচ্ছ? আমি আছি তো তোমার কাছে, তোমার পাশে। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি একদিন ঠিক তোমার সব কিছু ফিরিয়ে দিব তোমায়, প্রমিস বাবা। জয়নাল সাহেবের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। ভেতরটা তার ফেটে যাচ্ছে এই ভেবে যে যা একবার চলে যায় তা যে আর কোনোদিন ফিরে আসে না। তাহলে হয়তো চারুর মাই ফিরে আসতো। না রে মা, আমি ওসব নিয়ে একদম ভাবছি না, সত্যি। চারুর মুখটা অসহায়ত্বে ঘিরে ধরল, তবুও বাবাকে দেখাতেও মেকি হাসলো, বলল, আচ্ছা, বিশ্বাস করে নিলাম। এবার বলো তো দেখি, দুপুরের খাবারে কি করব? কষা মাংস আর খিচুড়ি করি, বৃষ্টি হচ্ছে, বেশ খেতে বেশ লাগবে। জয়নাল সাহেব হাস্যোজ্জ্বল মুখে তাকালেন মেয়ের পানে। এখনই লোভ লেগে গেল, এমন একটা ভাব করে প্রসন্ন স্বরে বললেন, তা আবার জিজ্ঞেস করতে হয় নাকি রে? ঝটপট রান্না বসিয়ে দে, বেলা পড়ে গেল যে। চারু না চাইতেও হেসে উঠল বাবার বাচ্চা সুলভ আচরণে। উঠে দাঁড়ালো যাওয়ার জন্য, যেতে যেতে বলল, বেশিক্ষণ ওখানে বসে থাকো না বাবা, ঠান্ডা লেগে যাবে। আর হ্যাঁ, শখ করে আবার বৃষ্টির পানি ধরতে যেও না। জয়নাল সাহেব তৃপ্তিমূলক হাসেন। চারুর গলা মিলিয়ে যায়। জয়নাল সাহেব মাঝে মধ্যে ভাবেন চারু তার মেয়ে নয়, বরং সেই চারুর ছেলে। ঠিক এমন করেই তার মাও তার ভালো মন্দের খেয়াল রাখতেন, শাসন করতেন। চুলায় হাঁড়ি চাপালো চারু, চাল ডাল চড়িয়ে মাংস নিয়ে বসে পড়লো কাটবে বলে। ঠিক তখনই কলিং বেল বাজে। জয়নাল সাহেব তার বারান্দা থেকে মুখ উঠিয়ে তাকান, এই বেলা কে এলো? চারু এটো হাতে উঠে গেল। দরজা খুলতে যেতে যেতে বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমি দেখছি, তুমি উঠো না একদম। বলতে বলতে দরজা খুলতেই চারুর উৎসুক চোখ জোড়ায় এক রাশ বিরক্তি হামলে পড়ে। দরজার এপারে দাঁড়িয়ে আছে আরজান। পরনে সাদা শার্টটা ভিজে লেপ্টে আছে পেটানো শরীরে। মাথার ঘন কালো চুলগুলো থেকে টুপটুপ করে পানি ঝরছে। ফর্সা মুখখানায় আঁকড়ে লেপ্টে আছে অগণিত বৃষ্টির দানা। চোখ জোড়া ঈষৎ লাল, ঠিক তার ডার্ক রেড ঠোঁট জোড়ার ন্যায়। চারু রাগান্বিত দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে দরজাটা আটকে দিতে নিলেই খপ করে হাত ধরে ফেলে আরজান। করুণ স্বরে বলে, কারুর দরজায় এলে ভিখারিকেও বোধহয় এমন করে তাড়ানো হয় না। সমস্যা কি? হ্যাঁ, কি চাই?
আপনাকে। এক চরে মন ভরেনি, তাই না? আরও চাই? আরজান চোখ নামিয়ে স্মিত হাসল, চমৎকার হাসি। বুকের ভেতরটা কেমন করে উঠল চারুর, কিন্তু এই অনুভূতিকেও একদম মাথায় তুলতে চায় না। তাই ওর খ্যাপা গলাটা পরক্ষণেই ভেসে এলো আরজানের কানে। কেন এসেছেন এখানে? আচ্ছা, আপনারা বাবা ছেলে কি আমাদের একদমই শান্তিতে দেখতে পারেন না? কি চান আপনারা? আমরা এই ছোট্ট কুটিরটা থেকেও বেরিয়ে যাই? ঠিক আছে, তাই হবে। আরজান আহত দৃষ্টিতে তাকায়, বলে, চারুলতা, এসব আপনি কি বলে যাচ্ছেন? আচ্ছা, আপনি আমাকে বারবার কেন বাবার সাথে তুলনা করেন বলুন তো? আমি কিন্তু এর আগেও বলেছি আমি আমার বাবার মতো একদমই নই। আমি জানি আপনি আপনার বাবার মতো নন, বরং তার চেয়েও খারাপ, ভয়ানক খারাপ। কে এলো রে মা? জয়নাল সাহেবের উৎসুক গলাটা ভেসে এলো ভেতর থেকে। চারু দাঁতের দাঁত চেপে বলল, ভিখারি এসেছে বাবা। জয়নাল সাহেব চুপটি করে গেলেন। চুপটি করে গেল আরজানও, কেননা সে ভাবতেও পারেনি চারুলতা তাকে এভাবে পরিচয় করাবে কারোর সাথে। কিন্তু এই চুপ করে থাকার মানে যেন ভিন্ন কিছু ছিল। ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা টেনে বলল, ভিখারির ভেল কি দেখাবো চলুন। খবরদার, ভেতরে এক পা রাখবেন তো। চারুর পুরোটা কথা শেষ হবার পূর্বেই ভেতরে ঢুকে গেল আরজান। ধপাস করে দরজাটা লাগিয়ে দিতে চমকে উঠল চারু। তাকে ভেতরে ঢুকে যেতে দেখে রাগে দাঁত কিরমিরিয়ে কিছু বলতে যাবে, তার পূর্বেই বলে উঠল আরজান, আঙ্কেলের হার্ট অ্যাটাক এসেছে, আর আপনি আমায় একবার জানানোর প্রয়োজন মনে করলেন না। আপনি জানেন কতটা ভয়ানক দুশ্চিন্তা হচ্ছিল আমার। আমি গতকালও এসেছিলাম এখানে, আপনাদের না পেয়ে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করায় তিনি বললেন আঙ্কেল হসপিটালাইজড। আমি জাস্ট বোকার মতো দাঁড়িয়ে রইলাম। চারুলতা, বাবা আর আঙ্কেলের মাঝে শত ঝামেলা হলেও আমি কিন্তু আঙ্কেলকে কখনো একা করে যাইনি, বরং আপনি আমায় আঙ্কেলের থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আপনি ভুলে গেছেন আমার শৈশব জুড়ে যে মানুষটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল তিনি হলেন আঙ্কেল। আই লাভ হিম সো মাচ। অ্যাটলিস্ট এই দিকটা ভেবে আমাকে একটাবার আঙ্কেলের খোঁজ নিতে দিতে পারতেন। আপনি এত পাষাণ নন চারুলতা। আরজানের এক নিঃশ্বাসে বলে চলা কথাগুলো একটু খালেও খারাপ লাগলো চারুর। আরজান সত্যি ওর বাবাকে ভীষণ ভালোবাসে। আরজানের শৈশব জুড়ে সত্যি যে ওর বাবা আছে, অন্তত সেদিকটা বিবেচনা করলে বাবার শরীর খারাপের একটা খবর আরজানের পাওয়ার কথা ছিল। আরজান আর কিছু বলল না, সোজা চলে গেল জয়নাল সাহেবের ঘর। মিনিট পাঁচেক গড়াতেই ও ঘর থেকে ভেসে আসতে লাগলো হাসি ঠাট্টার আওয়াজ। চারু এক ধ্যানে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সেদিক পানে। আজিজ সাহেবের কথা বাদ দিলে আরজান সত্যি একটা সোনার টুকরো ছেলে। একই সাথে চারুর ভালোবাসায় বদ্ধ উন্মাদ। হাতে একখানা তাওয়াল নিয়ে বাবার ঘরে প্রবেশ করলো চারু। জয়নাল সাহেব আর আরজান তখন জমিয়ে আড্ডায় মেতেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম দুজনের। দৃশ্যটা দেখে বুকের ভেতরটা শীতল হয়ে উঠল চারুর। এই মুহূর্তে বাবাকে হাসি খুশি রাখাটা যে কত জরুরি ছিল ও ছাড়া আর কেই বা ভালো জানে। আরজান আসাতে ওর ক্ষতি হয়নি তেমন, বরং ভালোই হলো। বাবা, তোমার আদরের আরজানকে বলো ভেজা পোশাক পাল্টে নিতে। ওয়াশরুমে তোমার একটা ফতুয়া আর পাজামা দেয়া আছে, এসব পাল্টে ওগুলো যেন পরে নেয়। ইনডাইরেক্টলি কথাগুলো যে আরজানকেই বলছে চারু, সে কথা আরজানের বুঝতে বাকি নেই। এই প্রথমবার চারু তাকে কেয়ার করে কিছু বলেছে। কথাটা ভাবতেই অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো অন্তরের অন্তঃস্থলে। জয়নাল সাহেবকে আর কষ্ট করে কিছু বলতে হলো না। তার পূর্বেই চারুর থেকে তোয়ালে নিয়ে চলে গেল আরজান। ছেলেটা বরাবরই ভীষণ বাধ্য, জানে চারু। চারুলতা, একটু শুনবেন? ওয়াশরুম থেকে ডাক পড়েছে আরজানের। চারু তখন রান্নায় পুরো দস্তুর ব্যস্ত। তবু কী ভেবে চুলার আঁচ কমিয়ে দিতে হাত ধুয়ে দ্রুত ছুটল সেদিকে। আরজান ওয়াশরুমের ভেতর থেকে মাথাটা কিঞ্চিত বের করে দাঁড়িয়ে আছে। চারুলতার আসার অপেক্ষা করতে করতে আকাশ পাতাল ভাবছিল। আকস্মিক দেখা মিলল চুলার আঁচে ঘরমাক্ত মায়াবতী শাড়ির আঁচলে হাত মুখ মুছতে মুছতে তার নিকটেই ছুটে আসছে। আরজান আরও একবার অবাক হয়, কেননা সে ভেবেছিল চারুলতা আসবে না তার ডাকে। খানিকক্ষণ অপেক্ষা করে তাকে এই বোতামহীন ফতুয়া পরেই বেরোতে হবে। হ্যাঁ বলুন, কোনো অসুবিধা? আরজানের মস্তিষ্ক স্পর্শ করল না চারুলতার সিক্ত স্বর। সে এক ধ্যানে নিবিষ্ট চারুলতার মায়াবী নেত্রদ্বয়ের প্রতি। একই সাথে ওর পাতলা গড়নের ওষ্ঠজোড়া। কোথাও একটা শুনছে আরজান, যে নারীর ওষ্ঠযুগল পাতলা গড়নের হয় সে নারী নাকি বেজায় ঝগড়ুটে হয়।
চারুলতাও এর ব্যতিক্রমে নয়, অর্থাৎ শোনা কথাটা সত্যি হয়ে গেল।